রুক্মিণীর কষ্ট তুমি বুঝবে, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে। ওর কষ্টটা আমি বুঝবো না তো আর কে বুঝবে রাজিমা? আমরা তো একই পথের পথিক। রুক্মিণী কোনো সন্তানের জন্ম দিতে পারেনি, আর আমি একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছি। সমাজ হয়তো আমাকে বন্ধা বলবে না, এটুকুই তো আমাদের মধ্যে পার্থক্য। সমাজ খুব নিষ্ঠুর, সমাজের কোনো দয়া মায়া নেই। না ঐশিকা, আমি কারো দয়া চাই না, আমি চাই রুক্মিণীর নিজের সম্মান নিয়ে বাঁচুক। আমার একটা সম্মান আছে প্রাসাদে, আমাকে কেউ কোনো প্রশ্ন করার সাহস পায় না। সব সময় যদি নিজের চারপাশে দুর্গ তৈরি করে রাখো, তাহলে মানুষ তোমার কাছে পৌঁছবে কি করে? আর তোমার কাছে না পৌঁছলে তোমাকে ভালোবাসবে কি করে? ত্রিজটা, তুমি ভুল পথে এগোচ্ছ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমি বুঝি গো, আমিও তো একটা মেয়ে। বৌরানী, তুমি আর কখনো মন খারাপ করে থাকবে না, বুঝলে? আমরা সব সময় তোমার পাশেই আছি। তুমি আমার থেকে বয়সে, সম্মানে, অভিজ্ঞতায় অনেক বড়, কিন্তু কি আশ্চর্য দেখো, এই এক জায়গায় সব মেয়েই সমান। বংশের উত্তরাধিকারী পুত্র সন্তানের জন্ম দিতে না পারলে কোনো নারীরই কোনো মূল্য নেই। না ঐশিকা, দেখো তোমার চোখের জল বৃথা যাবে না। তোমার মতো এত ভালো মেয়ে কখনো দুঃখে থাকতে পারে? ঈশ্বর তোমাকে সুদিন দেবেনি। বুঝলে ত্রিজটা, মানুষে মানুষের সম্পর্কটা বড় অদ্ভুত। দেওয়া নেওয়ার লাভ লোকসানের এক জটিল হিসেব। কি আশ্চর্য দেখো, রুক্মিণী তো সম্পর্কে তোমার বোন, অথচ সে কিন্তু রয়েছে ঐশিকার কাছে। ত্রিজটা, রাজনীতিতে যদি তুমি জয়ী হতে চাও, তাহলে মানুষের কাছে এগিয়ে যাও। ভয় দেখিয়ে কোনো কার্যসিদ্ধি হয় না, বরং ভালোবাসা দিয়ে তাদের মন জয় করো, তবেই তো তুমি তাদেরকে তোমার পথে চালাতে পারবে। কি ব্যাপার প্রধান? শত্রুর অভাব? শত্রুর অভাব? কি হয়েছে কি আপনার? দেখে মনে হচ্ছে অনেকদিন কোনো
যোগ্য প্রতিযোগীর সাথে বসে যুদ্ধ করতে পারেননি? নিজের অস্ত্র তোলো সর্দার। আপনার প্রধান শত্রু তো মহারাজ উপতিশ। তাকে নিয়ে তো আপনাকে কোনোদিন এত চিন্তিত হতে দেখিনি। সর্দার, এখন এখন পরিস্থিতি অনেক অনেক বদলে গেছে। এখন এখন সিংহল রাজের আশেপাশে অনেক অনেক মানুষের উপস্থিতি ঘটেছে। অনেক অনেক যারা যারা আমার যারা আমার এতদিনের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তারা কারা? কোনো বিশেষ নাম? জয়দ্রথ। জয়দ্রথ অর্থাৎ উপপ্রধানমন্ত্রী? শুধু সেটাই তার একমাত্র পরিচয় নয়, সে বৌরানীর ভাই আর মহারাজা উপতিষ্যের মাস্তুত বোনের স্বামী। কিন্তু সে তো মাত্র কিছু সময়ের জন্য সিংহলে উপস্থিত ছিল না। সে ফিরে আসায় আপনার নতুন করে কি এমন ক্ষতি হলো? আর যদি মহারাজ এবং মহারানীর সঙ্গে জয়দ্রথের ঘনিষ্ঠতার কথা বলেন, তাহলে তো আমি বলবো সেটা প্রথম থেকেই ছিল। সে সমস্ত সব ঠিকই ছিল, কিন্তু সর্দার এখন পরিস্থিতি পাল্টে গেছে। ধীরে ধীরে মনে হচ্ছে সে যেন আমার স্থান দখল করার চেষ্টা করছে, আর আর আমার দাদা আর বৌরানীর প্রিয় পাত্র হয়ে উঠছে। কারণটা কি সেটা বিশ্লেষণ করে দেখেছেন? হয়তো এর জন্য দায়ী আপনারই কোনো এক শত্রু, যার নাম আপনি জানা সত্ত্বেও মুখে আনতে চাইছেন না। সেই হয়তো জয়দ্রথকে মহারাজ এবং মহারানীর আরো কাছে করে তুলেছে, যাকে নিয়ে আজ সমগ্র সিংহলবাসী মেতে উঠেছে। প্রধান, আমি তো জানতাম আপনার বুদ্ধিটা আপনার এই তরবারির মতোই ধারালো। সামান্য এইটুকুটা সিংহল দ্বীপ, আর তার চারপাশে এই বিশাল সমুদ্র, তার মধ্যে এই সামান্য ননির পুতুলকে ভাসিয়ে দিলে কেউ খুঁজে পাবে সেই সমুদ্র থেকে? না, খনাকে আমি কিছুতেই আমার শত্রু হিসেবে মেনে নিতে পারবো না সর্দার। এসো। খনা, রুক্মিণী হচ্ছে তোমার বাবার পিস্তত বোন, মানে তোমার আর এক পিসি। আমার রুকমণি আমার সাথে রোজ খেলবে, তুমি আর আমি খুব মজা করব। তোমার রুকমণির কিন্তু মন খুব খারাপ, আর ওর মন কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। কেন মন খারাপ কেন? তুমি তো এখন অনেক ছোট, তুমি বুঝবে না সোনা। মোটেও না, আমি জানি রুকমণির মন কি করে ঠিক করতে হবে। আরে জানো, আমার ভাই কাকাও এভাবে আমাকে কাতুকুতু দিয়ে আসায়। সত্যি জয়দ্রথ আর কুমার এমন করতে থাকে না। এই ভাতৃমঙ্গলের সময় দেখো এমন করছিল, ওদের যেন বয়সই হয়নি। কে বলবে একজন উপপ্রধানমন্ত্রী আর একজন রাজকুমার? ভাই কাকা তো বুঝতেই পারেনি আমি আর জয়ন ওকে দুষ্টুমি করে রাগাচ্ছিলাম। মজার কথা কি জানো তো, এই প্রাসাদে একবার যে আসে সেই এই পরিবারের একজন হয়ে যায়। এই আমাকেই দেখো, আমি তো এই পরিবারের বধূ,
কিন্তু কুমার আমার সঙ্গে এমন করতে থাকে মনে হয় যেন আমি পরিবারের মেয়ে। এই সেদিনের কথাই দেখো, কুমারের যে রাজকন্যার সঙ্গে বিবাহে ঠিক হয়েছিল তার সমস্ত গয়না আমাকে পছন্দ করার কথা বলছিল। তাই কবে বিবাহ? সেই বিবাহ আর হবে না। তা সে যাই হোক, রাজৌদি থাকতে আমি কি করে গয়না পছন্দ করব বলো তো? খারাপ লাগে না? আসলে কুমার আমার জন্য অনেক ত্যাগ স্বীকারও করেছে। মহারাজকে যাতে দ্বিতীয় বিবাহ করতে না হয় সেই কারণে কুমারী বিবাহে রাজি হয়েছিল। জানো, ভাই কাকা খুব ভালো। আমার মা বাবা যখন ঘুমিয়ে পড়ে তখন ভাই কাকাই আমাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু তুমি জানো, তোমার ভাই কাকা কিন্তু আমার বিয়ের আগে খুব কড়া ছিলেন। তার মানে ওনার এখন একটু পরিবর্তন হয়েছে। তুমি জানো ওনার কাছে আমি কত বকা খেয়েছি? না, ভাই কাকা একদম বকে না। ভাই কাকা আমাকে খুব ভালোবাসে। দেওর ননদরা সাধারণত কখনো আপন হয় না, কিন্তু সত্যি কথা বলতে এই পরিবারে আসার পর যে কোনো উৎসবে ভাতৃমঙ্গলের সময় আমার কখনো মনেই হয়নি যে আমি শ্বশুর বাড়িতে আছি। সব সময় মনে হয়েছে আমি আমার নিজের বাড়িতেই আছি। তোমারও তাই মনে হবে। দেখো, কুমার আমার নিজের ভাইয়ের চেয়ে অনেক বেশি আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। এমন শ্বশুর বাড়ি পেয়েছি, আমি সত্যি ভাগ্যবতী। প্রধান, আমি জানি আপনি সিংহলের রাজকুমারীকে খুবই ভালোবাসেন, স্নেহও করেন। কিন্তু বর্তমান সিংহলের যা পরিস্থিতি, সে বিষয়ে কি আপনার কিছু বলার আছে? বেশ কিছুদিন যাবৎ সিংহলে কোনো বড় রকম সমস্যা নেই, প্রজাদেরও কোনো অভাব বা অভিযোগ নেই। অর্থাৎ প্রজারা বেশ শান্তিতেই আছে। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সিংহলের এই শান্তিকে বিনষ্ট করতে হবে সর্দার, এবং সেটা যত তাড়াতাড়ি করা সম্ভব সেটাই আমাদের পক্ষে খুব মঙ্গল। এ বিষয়ে তুমি কি ভাবছো? আপনি আগে বলুন যে আপনি কোন পথটাকে বেছে নিতে চান, স্নেহ না ক্ষমতা? অর্থাৎ এর অর্থ খুবই সহজ প্রধান। আপনি যদি আপনার স্নেহে অন্ধ হয়ে আপনার রাজা হবার বাসনা আর আমাদের অস্তিত্ব দুটোকেই মুছে ফেলতে চান, তাহলে অবশ্য আমাদের কিছুই বলার নেই। এসব কি বলছো তুমি? আমি একজন বীর, একটা সামান্য শিশুকে? মানছি, আপনার যুক্তিকে অক্ষত রেখেও আমরা আমাদের পদক্ষেপ নিতে পারি। কিন্তু তা কিভাবে? দেখুন প্রধান, আমি জানি যে আপনি রাজকুমারীকে খুবই ভালোবাসেন। আপনি চান না রাজকুমারীর কোনো রকম ক্ষতি হোক। কিন্তু আমরা তো রাজকুমারীর কোনো রকম ক্ষতি না করেও কিছুদিনের জন্য সিংহলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি। কিন্তু সেটা কিভাবে? আমরা তো কিছুদিনের জন্য রাজকুমারীকে অপহরণ করতে পারি। অপহরণ? কিন্তু না না না, তা কি করে সম্ভব? দেখুন, সম্ভাব্য পথটা আমি জানি, কিন্তু সেক্ষেত্রে আপনার অনুমতি চাই, মানে এ বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে তোমাকে। ওনার
গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ও যদি কিছু হয়। প্রধান প্রধান আপনি নিশ্চিন্ত থাকুন, ওর কিচ্ছু হবে না, ওর গায়ে আঁচড় পর্যন্ত লাগবে না। আমি নিজে ঘনার সে দায়িত্বটা নেব। আমি জানি আপনি এরকমই একটা সমাধানের রাস্তা খুঁজছিলেন, কিন্তু আপনার পক্ষে সেটা ভাবা সম্ভব হচ্ছিল না। তাই এই অসময়ে এই নির্জন স্থানে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই তো? তোমার পরিকল্পনাটা শুনতে পারি? ঠিক আছে, দেখা যাক। এতদিনে মনে হচ্ছে সিংহলটা সত্যি আমার হাতের মুঠোয় আসতে চলেছে। জ্যাম, আমি রোজ এরকম ঘোড়া চালাতে পারবো? পারবে, তবে তোমাকে আরো অভ্যেস করতে হবে। করব। তারপর ওই পাহাড়ের কাছে ছুটতে চলে যাব। তারপর আবার ছুটে চলে আসবে এখানে। তারপর বাবাকে চাপিয়ে একদম না, কাউকে বলবে না, কাউকে দেখাবে না যে তুমি ঘোড়ায় চড়তে পারো। ঠিক আছে, বলবো না। কিন্তু জ্যাম, এই ঘোড়াটা কি আরো জোরে ছুটতে পারে? আরো জোরে ছুটতে পারে। আজ তো তুমি প্রথম চড়লে, তাই ও আস্তে ছুটেছে। আর পারস্যের ঘোড়া হলো সবচেয়ে সেরা। ও শুধু জোরে ছুটতেই পারে না। আচ্ছা জ্যাম, এই ঘোড়াটা কি উঠতেও পারে? মানে এমন কোন ঘোড়া পাওয়া যায় যেটা উঠতে পারে? হ্যাঁ, এই ঘোড়াটাই তো উঠতে পারে। তুমি ভুল কথা বলছো। কই, এই ঘোড়াটার ডানা কই? তুমি দেখবে এই ঘোড়াটা উঠতে পারে কিনা। দেখাও তো। তাহলে চোখ বন্ধ করো। কি, হ্যাঁ, উড়িয়ে দেখালাম কিনা? তার মানে জয়দ্রথ, খেলাটা তুমি ভালোই খেলেছো। আমার আপন ভাইজি, অথচ তার যত খেলা, যত আনন্দ সব তোমার সাথে। ভালো, খুব ভালো।